ফিনান্সিয়াল ডকুমেন্ট যত ভালোভাবে সাজাবেন এবং এসওপি যত ন্যাচারালভাবে লিখবেন, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। হ্যালো, আমি আব্দুল্লাহিল মাসুদ। আজকে আমি নিউজিল্যান্ডের একটি স্টুডেন্ট ফাইল নিয়ে কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখলে আপনি ডকুমেন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। ওকে, ফার্স্টলি আমি যে ডকুমেন্টটি দেখছি এটা হচ্ছে সিএ বা অ্যাসেট ভ্যালুয়েশন। এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা করানো হয়। ওকে, এইখানে আমি দেখছি ইমুভেবল প্রপার্টিজ। ইমুভেবল প্রপার্টিজ এর মিনিং হচ্ছে ল্যান্ড এবং হাউজিং প্রপার্টিজ। ল্যান্ড এবং হাউজিং প্রপার্টিজ আপনি এই পোর্শনে দেখাতে পারেন। সো স্টুডেন্ট এখানে 7টা প্রপার্টি দেখিয়েছে। এখানে প্রায় 11 crore প্লাস তার একটা ফিক্সড অ্যাসেট তার যে স্পন্সরে আছে এটা দেখানো হয়েছে। দেন আমরা দেখছি মুভেবল প্রপার্টিজ। অ্যাকচুয়ালি যত টাইপের ব্যাংক অ্যাকাউন্ট আছে সঞ্চয়পত্র সহ সবকিছুই মুভেবল প্রপার্টিসের মধ্যে পড়ে। এবং সো স্টুডেন্ট এখানে প্রায় 12টি ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়েছে, যেখানে প্রায় 1.14 crore প্লাস একটা অ্যামাউন্ট দেখানো হয়েছে। এইটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের মেইন ফান্ড হিসাবে কাজ করে। সে যেখানে যাবে, যে ইউনিভার্সিটি যাবে, সেখানে টিউশন ফিস, লিভিং কস্ট সবকিছু এখান থেকে বহন করা হয়। এই এক এসওপিতে উল্লেখ করতে হয় এবং এসওপিতে এইটা কনভার্সন সহ বিষয়টা লিখতে হয় যে তার কত টাকা ফান্ড আছে এবং সেই ফান্ড থেকে সে খরচ করবে। সো ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। সো দেন আমি নেক্সট পোর্শনে যাই। এখানে ইয়ারলি ইনকাম, স্পন্সরের কোন কোন খাত থেকে তার ইনকাম আসে এখানে এটা উল্লেখ করা হয়েছে। যেমন তার বিজনেস থেকে ভালো একটা ইনকাম জেনারেট হচ্ছে। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রেন্ট থেকে তার আসছে 7 লাখ প্লাস। সব রেন্টাল থেকে আসতেছে 4.8 লাখ প্লাস। দেন এফডিআর ইন্টারেস্ট থেকে তার 9 লাখ প্লাস একটা অ্যামাউন্ট জেনারেট হয়। ওকে, এটা দেখলাম সিএ বা অ্যাসেট ভ্যালুয়েশন। এটা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে এটা করানো যায়। যে কোনো আইসিসিবি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে এই সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশনটা করানো হয়। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। এটা হচ্ছে ডেট অফ বার্থ এফিডেভিট। অ্যাকচুয়ালি এটা কমন ডকুমেন্ট না, মানে স্টুডেন্টের ডেট অফ বার্থে ভুল ছিল, দ্যাটস ওয়াই এই ডেট অফ বার্থ এফিডেভিট কারেকশনটা এটা দেওয়া হয়েছে। সো এটা সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না। ওকে, এটা জাস্ট স্টুডেন্ট একটা ডিক্লারেশন দিয়েছে 200 টাকার স্ট্যাম্পে যে তার একাডেমিক ডকুমেন্টে একরকম ভাবে ডেট অফ বার্থ লেখা হয়েছে এবং তার পাসপোর্ট এবং এনআইডিতে ভিন্নভাবে আছে। সো তার একাডেমিক ডকুমেন্টে যে ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে এটা রং ডেট অফ বার্থ, আর তার পাসপোর্টে যেটা আছে সেটা কারেক্ট ডেট অফ বার্থ। সো এইটা জাস্ট স্টুডেন্ট ডিক্লারেশন দিয়েছে। ওকে, এই ডিক্লারেশন দেওয়ার জন্য অবশ্যই 18 প্লাস হইতে হবে, আদারওয়াইজ এই ডিক্লারেশনটা দেওয়া যায় না। তখন স্পন্সর স্টুডেন্টের হয়ে এই ডিক্লারেশনটা দিবে। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাই। হ্যাঁ, এই ডকুমেন্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল এফিডেভিট। ওকে, এইটা বেসিক্যালি স্পন্সর স্টুডেন্টকে স্পন্সরশিপ দিয়েছে এই ডকুমেন্টটার মাধ্যমে। এখানে স্টুডেন্ট এবং স্পন্সরের ছবি রয়েছে, দেন এখানে স্পন্সরের ডিটেল রয়েছে, দেন স্টুডেন্টের ডিটেল রয়েছে এখানে, দেন সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্পন্সর যে ট্যাক্স পেয়ার এখানে তার ট্যাক্স ইনফরমেশন রয়েছে। দেন এইখানে সেম ওয়েজ আমরা যে দেখেছি সিএ ভ্যালুয়েশনে যেমন তার ইমুভেবল প্রপার্টিজ ছিল, এইখানেও স্পন্সরের ল্যান্ড এবং হাউজিং প্রপার্টিজ গুলো এখানে লিস্টিং করা হয়েছে। এখানে প্রায় 11 crore প্লাস একটা অ্যামাউন্ট এখানে দেখানো হয়েছে। দেন মুভেবল প্রপার্টিজ, এখানেও আমরা যেমনটা দেখেছি 12টা ব্যাংকে তার 1 crore প্লাস একটা অ্যামাউন্ট এখানে আছে। এটাও জাস্ট সিএ ভ্যালুয়েশন, আমি বলতে পারি সিএ ভ্যালুয়েশনের কপি। দেন ইয়ারলি ইনকাম বা রেগুলার ইনকাম যে স্পন্সরের জেনারেট হয়, যে মাধ্যম থেকে আমরা যেমনটা দেখেছি সিএ ভ্যালুয়েশনে যেই অ্যামাউন্টগুলি দেখেছি সেম অ্যামাউন্ট এখানে, জাস্ট এটার ধরনটা ভিন্ন। ওইটা যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা করানো হয়, এটা হচ্ছে স্ট্যাম্পে প্রিন্ট হয়, দেন অ্যাডভোকেট দ্বারা এটা নোটারি করতে হয়।
ওকে, সো এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। আপনার ফাইলে অবশ্যই এটা ইনক্লুড করবেন, কারণ ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুবই ভ্যালু দেয়, আপনার ফাইলটাকে খুব স্ট্রং করবে। ঠিক আছে, ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাই। এটা হচ্ছে রেন্টাল রিসিট। স্পন্সরের যে রেন্টাল ইনকাম আছে, এই যে আমরা প্রিভিয়াসলি দেখেছি ফাইন্যান্সিয়াল এফিডেভিটে আছে, আমি দেখাই। স্পন্সরের রেন্টাল ইনকাম ফ্রম রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থেকে তার 7.2 লাখ জেনারেট হচ্ছে ফ্ল্যাট থেকে, হ্যাঁ, জাস্ট ফ্ল্যাট থেকে তার এই ইনকামটা জেনারেট হচ্ছে। এইটা প্রুভেন ডকুমেন্ট হিসাবে রেন্টাল রিসিট গুলো এখানে দিয়েছে। ওকে, আমি নেক্সট ডকুমেন্টটা দেখি। এটা ফুল পাসপোর্ট স্ক্যান কপি। নিউজিল্যান্ডের জন্যই এটা ফুল পাসপোর্ট স্ক্যান কপি দেওয়া হয়, অন্য কান্ট্রির জন্য প্রয়োজন হয় না। দেন আমি নেক্সট ডকুমেন্টে যাই। এটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স। হাউজিং প্রপার্টির যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স সে প্রদান করে, সেই ট্যাক্সটা ট্রান্সলেশন করে নোটারি করে প্রদান করা হয়েছে। ওকে, দেন পরবর্তী ডকুমেন্টটা হচ্ছে হাউস রেন্টাল এগ্রিমেন্ট। প্রিভিয়াসলি আমরা দেখেছি হাউস রেন্টাল রিসিট। সো যেই রেন্টাল রিসিট, যে টেনেন্টদের রিসিট নেওয়া হয়েছে তাদের সাথে স্পন্সরের এগ্রিমেন্ট আছে, প্রতিটা টেনেন্টের সাথে একটা করে এগ্রিমেন্ট আছে। দেন আমি পরবর্তী ডকুমেন্টে যাচ্ছি। এটা হচ্ছে স্টুডেন্টের ফাদারের এনআইডি, দেন এটা স্টুডেন্টের মাদারের এনআইডি, দেন স্টুডেন্টের এনআইডি। ওকে, এই এনআইডি গুলি অবশ্যই দিতে হয়, কারণ হচ্ছে এই এনআইডি দিয়ে স্পন্সরের সাথে স্টুডেন্টের রিলেশনশিপ প্রুফ করানো যায়। যদি আপনার ফ্যামিলি সার্টিফিকেট থাকে দেন পাশাপাশি ফ্যামিলি সার্টিফিকেটটাও দেওয়া উচিত। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। প্রপার্টি ডকুমেন্টস। ফাইন্যান্সিয়াল এফিডেভিটে আমরা দেখেছিলাম ইমুভেবল প্রপার্টিস পোর্শন। স্টুডেন্ট তার ফাইন্যান্সিয়াল এফিডেভিটে 7টা প্রপার্টি উল্লেখ করেছে। সো এই 7টা প্রপার্টি যে উল্লেখ করেছে, এইটার প্রুভেন ডকুমেন্টটা হচ্ছে এই প্রপার্টি ডকুমেন্ট। ওকে, এইখানে স্টুডেন্ট তার প্রপার্টি ডকুমেন্ট গুলো ডিড ফরম্যাটে প্রোভাইড করেছে। এখানে আমরা দেখেছিলাম 7টা প্রপার্টি। সো 7টা প্রপার্টি এখানে প্রতিটা ডিড আলাদা আলাদা করে দেন সামারি করে নোটারি করে প্রদান করা হয়েছে। সকল ধরনের বাংলা ডকুমেন্ট অবশ্যই ট্রান্সলেশন অথবা সামারি এভাবে নোটারি করে প্রদান করতে হয়। দেন এইভাবে আমি দেখছি এখানে প্রায় 70 পেজেস এখানে রয়েছে। ফাইনালি আমি একটা দেখছি যে এটা লেজার ফরম্যাট। আচ্ছা, দুইটা ফরম্যাট সম্পর্কে আমরা প্রিভিয়াস কেস স্টাডি বলেছিলাম যে প্রপার্টি ডকুমেন্ট মেইনলি দুইটা ফরম্যাটে হয়, একটা হচ্ছে ডিড ফরম্যাট, একটা হচ্ছে লেজার ফরম্যাট। ওকে, এইখানে আমরা দেখেছি উপরের ডকুমেন্টগুলো, এগুলো হচ্ছে ডিড ফরম্যাটে ছিল, আর এইটা হচ্ছে লেজার ফরম্যাট। হ্যাঁ, সো এইখানে স্টুডেন্টের যে লেজার ফরম্যাটটা এটাও এখানে দেয়া হয়েছে, অর্থাৎ এখানে যেই অ্যামাউন্টের তার ল্যান্ড আছে এইটাই হচ্ছে প্রিভিয়াস ডিডগুলিতে এই পোর্শনগুলো সব উল্লেখ আছে। ওকে, আমরা নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। এটা হচ্ছে এফিডেভিট অফ সেম নেম কনফার্মেশন, অর্থাৎ স্পন্সরের নাম স্পন্সরের এনআইডিতে একরকম ছিল এবং স্টুডেন্টের পাসপোর্টে এটা ভিন্নভাবে ছিল। সো দ্যাটস ওয়াই স্পন্সর একটা এফিডেভিটের মাধ্যমে স্ট্যাম্পে একটা ডিক্লারেশন দিয়েছে, যেখানে তার দুইটা নামেই উল্লেখ করেছে এবং দুইটা নামেই যে ট্রু, দুইটা নামেই যে কারেক্ট সেটা বলেছে। ওকে, তো সেম নেম এফিডেভিট এটা অনেকের ক্ষেত্রেই প্রয়োজন হয়, বিকজ অফ আমাদের পাসপোর্ট এবং এনআইডি তে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় নামে ভুল থাকে। আপনার পাসপোর্টে আপনার স্পন্সরের নাম যদি ভিন্নভাবে থাকে এবং তার এনআইডিতে এনআইডির সাথে যদি এটা না মিলে, তাহলে আপনার এই ডকুমেন্টটা প্রয়োজন হবে। দেন আমি দেখছি সব রেন্টাল এগ্রিমেন্ট, স্পন্সরের সাথে যেই টেনেন্টসের যে এগ্রিমেন্ট এটা এখানে দেখানো হয়েছে। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টটা দেখি। এটা সব রেন্টাল রিসিট। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। এটা হচ্ছে সোর্স অফ ফান্ড। আচ্ছা, সোর্স অফ ফান্ড অ্যাকচুয়ালি কি আমি যদি একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন। ফাইন্যান্সিয়াল এফিডেভিটেই আছে স্টুডেন্টের এইখানে যে ব্যাংক ডকুমেন্ট, এই অ্যাকাউন্টে 32 লাখ টাকার মতো আছে, বাট এই অ্যামাউন্টটা খুব রিসেন্টলি
স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে হিট করেছে। সো এটা ম্যাচিউর ফান্ড হইতে পারে নাই। ম্যাচিউর ফান্ড হওয়ার জন্য 3 মান্থস প্লাস অর্থাৎ 6 মান্থসের মতো সময় লাগে। আনফরচুনেটলি এটা খুব রিসেন্টলি স্পন্সরের অ্যাকাউন্টে হিট করেছে। সো এটা ইম্যাচিউর ফান্ড। সো ইম্যাচিউর ফান্ডের ক্ষেত্রে সোর্স অফ ফান্ডটা খুবই ইম্পর্টেন্ট। সোর্স অফ ফান্ডটা বলতে হয় এই অ্যামাউন্টটা আমি রিসেন্টলি পেয়েছি এবং এইটা আমি কি পারপাসে পেয়েছি। হ্যাঁ, স্পন্সর এখানে একটা এফিডেভিট দিয়েছে। এফিডেভিটে সে বলেছে আমি এই ফান্ডটা, এই টাকাটা আমি এই খাত থেকে এই মাধ্যমে পেয়েছি। ওকে, দেন এখানে কিছু ডকুমেন্টও শেয়ার করেছে। এখানে 28 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট, যেটা কিনা স্পন্সরের খুব রিসেন্ট ব্যাংকে হিট করা একটা ফান্ড। সো 28 লাখ টাকা, এইটার যে সোর্স অফ ফান্ড, যে ডকুমেন্টটা দেখি, এইটা হচ্ছে একটা 1504 নম্বর ফর্ম। ল্যান্ড সেলের ক্ষেত্রে এই ফর্মটা থাকে, এই ফর্মটা উল্লেখ করতে হয়। সো এই ফর্মটা যেহেতু বাংলায় আছে, এই ফর্মটার একটা ট্রান্সলেশন এবং নোটারি কপি এখানে সংযুক্ত করা হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছি ডিড। হ্যাঁ, এখানে আমরা যে প্রিভিয়াসলি ডিড দেখেছিলাম, দলিল, এখানে দেখানো হচ্ছে স্পন্সর তার একটা ল্যান্ড পোর্শন অন্য কারো কাছে সেল করেছে। এই ডিডটা এখানে সামারি এবং নোটারি করে দেওয়া হয়েছে। দেন হচ্ছে ফাইনালি এটা যে স্পন্সরের একটা ল্যান্ড বা স্পন্সরের একটা প্রপার্টি ছিল, সেটার একটা ওনারশিপ ডকুমেন্ট এখানে দেখানো হয়েছে যে স্পন্সরের এই প্রপার্টিটা স্পন্সরের ছিল, সেখান থেকে একটা পোর্শন সে সেল করেছে। এরপরে হচ্ছে যে বায়ার, যিনি এই স্পন্সরের থেকে প্রপার্টিটা কিনেছেন, তার এনআইডি। অর্থাৎ সোর্স অফ ফান্ড আমাদের এই জন্য প্রয়োজন, কোনো অ্যামাউন্ট যদি হঠাৎ করে স্পন্সরের ব্যাংকে হিট করে, যেটা 10 লাখ প্লাস যদি হয়, নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা 5 লাখ প্লাস হইলেও সোর্স অফ ফান্ড দিতে হয়। এটা এক্সপ্লেনেশন দিতে হয় কি যে এই টাকাটা কোত্থেকে এসেছে, মানে কি মাধ্যমে এই স্পন্সরের এই টাকাটা ব্যাংকে হিট করলো। সো এই রিসেন্ট ফান্ডগুলোর জন্য আমরা এইভাবে সোর্স অফ ফান্ড দেখাতে পারি। যেমনটা দেখেছিলাম, ফার্স্টলি এখানে একটা এফিডেভিটের মাধ্যমে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিভাবে তার অ্যাকাউন্টে এই টাকাটা হিট করেছে, এই টাকাটা তার অ্যাকাউন্টে এসেছে। অর্থাৎ সে একটা ল্যান্ড সেল করেছে, তার স্পন্সর তার একটা ল্যান্ড সেল করে দেন এই টাকাটা পেয়েছে। সো ল্যান্ড সেলের জন্য যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে আমরা দেখছি 1504 নম্বর ফর্ম। এটা ল্যান্ড সেলের ক্ষেত্রে এই ডকুমেন্ট প্রয়োজন হয়, এই ডকুমেন্টটা আছে। দেন হচ্ছে যে ডিডটার মাধ্যমে এই ল্যান্ড সেল হয়েছে, সেই ডিডটা এখানে দেওয়া হয়েছে, ডিডের সামারি করা হয়েছে এবং নোটারি করা হয়েছে। এরপরে হচ্ছে তার একটা ওনারশিপ ডকুমেন্ট এখানে আবার প্রদান করেছে। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। এখানে স্পন্সরের ট্যাক্স রিটার্ন, অর্থাৎ 3 বছরের ট্যাক্স রিটার্ন এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, দেন আমি নেক্সট ডকুমেন্টে যাচ্ছি। টেনেন্টস এনআইডি প্রুভেন ডকুমেন্ট আপনি যত বেশি দিবেন আপনার ফাইলটা তত বেশি স্ট্রং হবে। ওকে, দেন আমি দেখছি ট্রেড লাইসেন্স, অর্থাৎ স্পন্সর তার যে বিজনেস রয়েছে সেই বিজনেসের ট্রেড লাইসেন্স এখানে ট্রান্সলেশন এবং নোটারি করে এখানে সংযুক্ত করা হয়েছে। ওকে, দেন আমি নেক্সট অ্যান্ড ফাইনাল ডকুমেন্টটা দেখছি। এটা হচ্ছে ইউটিলিটি বিলস। ইউটিলিটি বিলস বেসিক্যালি স্পন্সরের রেন্টাল প্রপার্টিগুলো আছে, সেই রেন্টাল প্রপার্টির ইলেকট্রিক বিল অর্থাৎ ইউটিলিটি বিল, সেটা এখানে সে ইলেকট্রিক বিল শো করেছে। এখানে ইলেকট্রিক বিল ছাড়াও আপনি অন্যান্য বিলও শো করতে পারেন, ওয়াটার বিল, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি। সব ধরনের ইউটিলিটি বিল আপনি এখানে দেখাতে পারেন। সো স্টুডেন্ট এখানে ইউটিলিটি বিলস গুলো ট্রান্সলেশন এবং নোটারি করে সংযুক্ত করেছে। ওকে, এইভাবে আপনি যদি আপনার ফাইলটা সাজান, অর্থাৎ প্রুভেন ডকুমেন্ট যদি আপনি প্রচুর পরিমাণ প্রুভেন ডকুমেন্টগুলি দেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে। অন্যথায় আপনি যদি এগুলিতে অত বেশি একটা গুরুত্ব না দেন, আমি বলছি না আপনার ভিসা হবে না, বাট আপনার ভিসা না হওয়ার চান্সেসটা বেশি থাকবে। ওকে, বাংলা ডকুমেন্টগুলো ট্রান্সলেশন এবং সামারি, দেন হচ্ছে সেটা নোটারি করে সংযুক্ত করতে হয়। এরপরে প্রতিটা ডকুমেন্ট, একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট যেন কোনো ধরনের অমিল না থাকে, এই বিষয়গুলো দেখতে হয়।
ধরুন সিএ ভ্যালুয়েশনে আপনি প্রপার্টি ডকুমেন্টের ভ্যালুয়েশন একরকম দেখিয়েছেন, আবার সেটা ফাইন্যান্সিয়াল এফিডেভিটে সেটা আবার অন্যরকম দেখিয়েছেন, আবার ট্যাক্সে আবার আপনি অন্যরকম দেখিয়েছেন, ট্যাক্স রিটার্নে আপনি আবার অন্যরকম দেখিয়েছেন। সো এই বিষয়গুলো আপনার সিমিলারিটিস মেনটেন করতে হবে, ওকে? আদারওয়াইজ আপনার একটা ডকুমেন্ট যখন অন্য ডকুমেন্টের সাথে সিমিলার না হবে, তখন কিন্তু আপনার এটাতে আরো বুমেরাং হবে, আপনার ভিসা আরো রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনি ডকুমেন্ট দিবেন অবশ্যই, বাট সেটা প্রপার ওয়েতে আপনি দেখে শুনে প্রপার ডকুমেন্ট আপনার দিতে হবে। এবং অবশ্যই আপনার এই ডকুমেন্টগুলো আপনি সময় নিয়ে আপনি চেক করে প্রপারলি আপনার এখানে কোনো কারেক্ট নেম স্পেলিং এ ভুল আছে কিনা এগুলো সবকিছু আপনি চেক করে দেন হচ্ছে এগুলো সাবমিট করতে হবে। আর অবশ্যই 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 আপনি যে এসওপি লিখবেন, আপনি নিজের এসওপি নিজে লিখুন। কারণ আপনার যে কোয়ালিটি সেটা অবশ্যই আপনার এসওপিতে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি যে আপনার এসওপি আপনি লিখুন, নিজে লিখুন, যেভাবে লিখতে পারেন লিখুন, দেন হচ্ছে সেটা আবার কারেকশন করেন, কাউকে দেখান, সেখান থেকে কারেকশন করতে পারেন, বারবার এই এসওপিটা কারেকশন করতে পারেন। বাট আপনি নিজে এসওপিটা নিজে লিখুন, ঠিক আছে? যেমনই হয় এসওপিতে অবশ্যই ডিটেইল আপনার উল্লেখ থাকতে হবে সবকিছু, আপনার এই ফাইন্যান্সিয়াল সবকিছু, আপনি যে আপনার ফান্ড কীরকম আছে এবং সেই ফান্ড দিয়ে আপনি টিউশন ফিস, লিভিং কস্ট এগুলি আপনি প্রোভাইড করতে পারবেন কিনা, হ্যাঁ, এগুলি সবকিছু আপনি দেখাইতে হবে। আপনি যেই কোর্সে যাচ্ছেন দেশে সেই কোর্সের কিরকম ইম্পর্টেন্স রয়েছে এবং এটার জব ফিল্ডে এটার ভ্যালু কিরকম, তারপরে হচ্ছে আপনার ইন ফিউচার এটি পরিমাণ পসিবিলিটিস থাকবে। তারপরে হচ্ছে আপনি কিছু কোম্পানি দেখাইতে পারেন যেগুলোতে আপনি আফটার গ্রাজুয়েশন আর আফটার কমপ্লিটিং কোর্স আপনি একটা বিগ অপরচুনিটি আপনি এই কোম্পানিগুলি থেকে পাবেন। সো সেটার একটা প্রুফ দেখাইতে হবে। সেই কোম্পানিগুলোর, হ্যাঁ, লিঙ্কগুলো আপনি সেখানে এমবেড করে দিতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি আপনার আরও কিছু ডকুমেন্ট যেটা আমি এখানে দেখাই নাই, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি, সবগুলো ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনার প্রোভাইড করতে হবে। এটা অবশ্যই রিসেন্ট ডেটেড হইতে হবে, ওকে? আপনার যদি কোনো ধরনের ডকুমেন্টেশন নিয়ে কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে স্টাডি অ্যান্ড ভিসাতে আপনি নক করতে পারেন। আমরা আপনাকে ডকুমেন্টের সকল ধরনের সাপোর্ট আমরা প্রদান করতে পারবো, ট্রান্সলেশন, নোটারি, সামারি, ফাইন্যান্সিয়াল এফিডেভিট, A to Z সাপোর্ট। দেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট কেস স্টাডি নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।